সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, প্রতিদিনের মতো আজকে আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকে তোমরা যারা বিবিএ বা বিবিএস ফার্স্ট ইয়ার আছো তাদের জন্যই আমি প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের অ্যাকাউন্টিং ইকুয়েশন যে অধ্যায়টা আছে, হিসাব সমীকরণ থেকে যে অঙ্কগুলো আসে বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটিতে, সেই প্রশ্নগুলোর উপর ভিত্তি করে আজকে একটা সেশন রেডি করছি অ্যাকাউন্টিং ইকুয়েশন থেকে। অর্থাৎ অ্যাকাউন্টিং ইকুয়েশনের টেবুলার ফর্ম যদি ব্যবহার করতে বলে, ট্রানজ্যাকশনগুলোকে টেবুলার ফর্মে কীভাবে দেখানো হয়। তো কথা না বাড়িয়ে ফার্স্টে প্রশ্নটা একটু পরিচয় করেছি, তারপরেই তোমাদেরকে এই প্রশ্নটা কীভাবে সলভ করব সেটা দেখাবো। ফার্স্টে খেয়াল করো, অন জানুয়ারি 1, 2017 মিস্টার আমির স্টার্টেড হিজ বিজনেস। তা 2017 সালের জানুয়ারি 1 তারিখে মিস্টার আমির তার ব্যবসা শুরু করে। দ্য ফলোয়িং ট্রানজ্যাকশন আর কমপ্লিটেড ডিউরিং দ্য মান্থ। তাদের ট্রানজ্যাকশনগুলো নিচে দেওয়া হলো। জানুয়ারি 1 থেকে একদম 30 তারিখ পর্যন্ত কিছু ট্রানজ্যাকশন দিছে, ঠিক আছে। 1 নাম্বার থেকে দিছে মিস্টার আমির ইনভেস্ট টাকা 1,50,000 ইন হিজ বিজনেস। 5 নাম্বার পার্সেস ইকুইপমেন্ট অফ ক্যাশ 70,000। 8 তারিখে দিছে সাপ্লাইজ পার্সেস অন ক্রেডিট 15,000। 10 তারিখ সার্ভিস প্রোভাইডেড ফর ক্যাশ টাকা 12,000। সার্ভিস 15 তারিখ দিছে সার্ভিস প্রোভাইডেড অন অ্যাকাউন্ট টাকা 3,500। 20 তারিখে দিছে খেয়াল করো রেন্ট পেইড ইন ক্যাশ টাকা 1,500 অ্যান্ড স্যালারিজ টাকা 2,500। 24 তারিখ ক্যাশ পেইড টু অ্যাকাউন্টস পেয়েবল টাকা 5,000। 27 তারিখ ক্যাশ রিসিভ ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল টাকা 1,500। লাস্ট একদম 30 তারিখ লেখা আছে ক্যাশ উইথড্র বাই ওনার টাকা 5,000। এই হলো আমার প্রশ্নটা। তারপরে তোমার রিকোয়ারমেন্ট কী বলছে দেখো, করণীয় শো দ্য এফেক্ট অফ ট্রানজ্যাকশনস অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ইউজিং টেবুলার ফর্ম। টেবুলার ফর্ম করে অ্যাকাউন্টিং ইকুয়েশনে কী প্রভাব পড়বে লেনদেনগুলো সেগুলো দেখাইতে বলছে। নাম্বার 2 বলছে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, এবং হিসাব সমীকরণকে প্রমাণ করো। আমরা জানি হিসাব সমীকরণ সমান হলো হিসাব সমীকরণ এ সমান এল প্লাস ই, অর্থাৎ একটা প্রতিষ্ঠানে অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি যে যোগফল হয় সেটাই হলো হিসাব সমীকরণ। তো টেবুলার ফর্মে দেখাইতে হলে চকটা কীভাবে করতে হয় একটু খেয়াল করো। আমি চকটা একটু রেডি করতেছি। ফার্স্টে কোম্পানির নাম লিখবো, সবার আগে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম মিস্টার আমির লিখলাম। মিস্টার আমির লিখে আমরা লিখব সামারি অফ ট্রানজ্যাকশনস। সামারি অফ ট্রানজ্যাকশন, সামারি অফ ট্রানজ্যাকশন। তারপরে গড়টা করব, খেয়াল করো। ফার্স্টে ডেটের একটা গড় দিব, ডেট। তারপরে আমরা পার্টিকুলারের জন্য ছোট্ট একটা গড় নিব, এর জন্য একটা গড় নিব অ্যাসেটস, আর এল প্লাস ই, এল প্লাস ই। এল মানে পুরো লাইবিলিটিস, লাইবিলিটিস প্লাস ইকুইটি, এবং লাস্টের রিমার্কসের জন্য বা মন্তব্যের জন্য একটা কলাম রাখবো, রিমার্কস। তো এখানে আমরা মন্তব্যগুলো শো করব। এখন গড় তো আমার শেষ। ফার্স্টের গড়টা কি, ডেটের গড়, পার্টিকুলার, ডেট, পার্টিকুলার, অ্যাসেটস। অ্যাসেটসে কয়টা গড় হবে এবং লাইবিলিটিস প্লাস অনার সিকিউরিটিতে কয়টা ঘর হবে সেটা ডিপেন্ড করবে তোমার ট্রানজ্যাকশনের ভিতরে। প্রত্যেকটা ট্রানজ্যাকশনকে ডেবিট ক্রেডিট করে যে নামগুলো আসবে, সম্পদের যতগুলো নাম আসবে একই নাম দুইবার নয়, খেয়াল রাখবা। সেগুলো অ্যাসেটসের দিকে দেখবো, অর্থাৎ সমানের বাম পাশে লিখবো। লাইবিলিটিস যতগুলো নাম আসবে তবে একই নাম দুইবার নয়, সেটা সমানের ডান পাশে লিখবো, এবং ইকুইটির আওতায় লিখবো ক্যাপিটালটা। তবে এখানে একটা কথা মনে রাখি, খেয়াল করবা তোমরা, এই ইকুইটিতে অর্থাৎ ক্যাপিটালের মধ্যে আমাদের যত মুনাফা জাতীয় আয় হবে প্লাস, অর্থাৎ সার্ভিসগুলো প্লাস হবে আর এক্সপেন্সেসগুলো মাইনাস হবে এই ইকুইটি থেকে। আমি বোঝার জন্য জাস্ট তোমাদেরকে এখানে ইকুইটি সোজাসুজি একটু দিচ্ছি। এক্সপেন্সেস, অল এক্সপেন্সেস, এক্সপেন্সেস মাইনাস হবে। তারপরে অল রেভিনিউ, রেভিনিউ প্লাস হবে। এটা জাস্ট বোঝার জন্য তোমাদেরকে লিখে দিলাম। তারপরে আমরা অঙ্কটা শুরু করব। যেমন একদম 1 তারিখ থেকে যদি শুরু করো, মিস্টার আমির ইনভেস্ট টাকা 1,50,000 ইন হিজ বিজনেস। সহজ বাংলায় যদি বলি, ট্রানজ্যাকশন বাংলা হলো মিস্টার আমির তার ব্যবসায়ে
জনাব আমির তার ব্যবসায় 1,50,000 টাকা ব্যবসায় বিনিয়োগ করলো। এই লেনদেনটাকে যদি তুমি জাবেদা করো বা ডেবিট ক্রেডিট করো তাহলে হয় ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, অর্থাৎ নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এই প্রত্যেকটা লেনদেনের সংশ্লিষ্ট পক্ষগুলোকে তোমাকে নির্ধারণ করতে জানতে হবে আগে। প্রত্যেকটা লেনদেনের ডেবিট এবং ক্রেডিটটা নির্ধারণ করতে জানতে হবে, তারপর সেটাকে আমরা এই সামারি ট্রানজ্যাকশানে কীভাবে শো করবো খেয়াল করো। ফার্স্টে ডেটের করে লিখি 2017 জানুয়ারি 1, ইনভেস্ট, পার্টিকুলার লিখলাম কি ইনভেস্ট, গড়টাকে একটু ভাগ করে নিলাম। ফার্স্টে ক্যাশের জন্য অ্যাসেটসের মধ্যে একটা গড় করব, ক্যাশ, টাকা কত 1,50,000, 1,50,000। এবং ক্যাপিটালের গড়ে ইকুইটি মানে হচ্ছে ক্যাপিটাল, একদম লাস্ট ইকুইটির নিচে আমরা ক্যাপিটাল একটা গড় দিব, তার সোজাসুজি লিখব 1,50,000। ঠিক আছে, রিমার্কসের গড়ে মন্তব্যের গড়ে আমরা এটা লিখতে পারি ইনভেস্ট। এভাবে প্রত্যেকটা লেনদেনকে ডেবিট এবং ক্রেডিট আগে নির্ধারণ করবা, তারপরে এই ডেবিট এবং ক্রেডিটকে ভিত্তি করে আমরা অ্যাসেটসের গড় এবং লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটির বা ক্যাপিটালের গড়গুলো খুলব। তবে আমরা যে কথা বলছিলাম, অল এক্সপেন্সেস অর্থাৎ সকল খরচ হলে, যে কোনো ধরনের খরচ যদি হয় সেটা আমরা ক্যাপিটাল থেকে মাইনাস করব, আর যদি সার্ভিস বা আয় থাকে সেটা ক্যাপিটালের সাথে প্লাস করব। এখন আমরা 1 তারিখে যদি আসি, দেখো 1 তারিখ বলছে পারচেস ইকুইপমেন্ট অফ ক্যাশ টাকা 70,000। তাইলে এই ট্রানজ্যাকশনটাকে আমরা যদি ডেবিট এবং ক্রেডিট করি তাইলে হবে ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, অর্থাৎ সহজ বাংলায় যদি বলি নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে খেয়াল করো, আমার ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ, নগদান পারচেস ইকুইপমেন্ট অফ ক্যাশ টাকা 7,000, ইকুইপমেন্ট ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে। তাহলে ক্যাশের গড় কিন্তু আছে, দেখো ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি, ওইটা আরেকটা অ্যাসেটস, সেজন্য আমরা এই অ্যাসেটসের সমানের বাম পাশে আরেকটা সম্পদের গড় করব, সেটার নাম দিব কি ইকুইপমেন্ট, ইকুইপমেন্ট। ঠিক আছে, কয় তারিখ সেটা 1 তারিখ, আমরা ডট ডট দিয়ে 1 তারিখ দিলাম। 70,000 এখানে লিখতে পারি ইকুইপমেন্ট পারচেস, ইকুইপমেন্ট পারচেস 70,000 ক্যাশ থেকে মাইনাস করব এবং ইকুইপমেন্টের সাথে প্লাস করব। ঠিক আছে, কেন করছি একটু খেয়াল করো। আমরা যে কাজটা করলাম, 5 তারিখটাকে তুমি যদি ডেবিট এবং ক্রেডিট করো তাইলে হয় কি ইকুইপমেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। যেই ইকুইপমেন্ট আসছে একটা সম্পদ নতুন নাম, তখন সাথে সাথে ইকুইপমেন্টের একটা গড় করতে হবে। আর ক্যাশও তো আসছে, এই ট্রানজ্যাকশনটার ভিতরে ক্যাশ নামটাও আছে, যেহেতু ক্যাশটা আগে থেকে আছে সেজন্য একই গড় দুইবার খোলা যাবে না। তো ইকুইপমেন্ট বাড়ছে সেজন্য ইকুইপমেন্টের সাথে প্লাস, ইকুইপমেন্ট ক্রয় করাতে নগদ টাকা চলে গেছে সেজন্য নগদ থেকে মাইনাস। তো আমরা রিমার্কসের মধ্যে লিখতে পারি ইকুইপমেন্ট পারচেস, অথবা মুনাফা জাতীয়গুলো লিখবো, আমরা মূলধন জাতীয়গুলো লিখবো না। তাইলে খেয়াল করো, 8 তারিখ বলছে সাপ্লাইস পারচেস অন ক্রেডিট, সাপ্লাইস আমরা ক্রয় করছি। অন ক্রেডিট শব্দের অর্থ হলো ধারে। এই যে অন ক্রেডিটের শব্দের অর্থ কি ধারে। তাইলে আমরা সাপ্লাইস যদি ক্রয় করি তাহলে সাপ্লাইস হিসাব হবে ডেবিট, আর অন ক্রেডিট যদি আমরা ক্রয় করি অর্থাৎ ধারে যদি ক্রয় করি অ্যাকাউন্টস পেয়েবল হবে ক্রেডিট। তার মানে সাপ্লাইস ডেবিট, সাপ্লাইস একটা অ্যাসেটস, আর অ্যাকাউন্টস পেয়েবল একটা দায়, সেজন্য অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটিসের নিচে লিখব। তাহলে আবার দুইটা ঘরের সৃষ্টি হলো আমাদের 8 তারিখে এসে। সাপ্লাইস পারচেস দিলাম, সাপ্লাইসের গড় একটা করলাম, সাপ্লাইস, আর দায়ের দিকে লাইবিলিটিসের পাশে অ্যাকাউন্টস পেয়েবল একটা গড় করলাম, অ্যাকাউন্টস পেয়েবল। ঠিক আছে, 8 তারিখে হবে কি সাপ্লাইস ডেবিট, তার মানে সাপ্লাইস বাড়বে, সেজন্য সাপ্লাইসের গড়ে আসি হবে টাকাটা 15,000। আর যেহেতু এটা ধারে ক্রয় করছে, ধারে ক্রয় করলে পাওনাদারের সৃষ্টি হয়, সেজন্য পাওনাদারের গড়ে হবে অ্যাকাউন্টস পেয়েবল। সাপ্লাইস ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট। অ্যাকাউন্টস পেয়েবল মানে পাওনাদার, সেজন্য এটা লাইবিলিটিসের দিকে বাড়ছে, আর সাপ্লাইস এটা সরঞ্জাম সম্পদ, সেজন্য এটা সম্পদের দিকে বাড়ছে। এবার আসো 10 তারিখ, সার্ভিস প্রোভাইডেড ফর ক্যাশ টাকা 12,000। এখানে একটা ওয়ার্ড খেয়াল করো, এই সার্ভিস শব্দের অর্থ হলো সেবা। সেবা দেখলেই বুঝতে হবে ব্যবসায়ীর জন্য এটা আয়।
সেবা প্রদান করছে, সার্ভিস প্রোভাইড করছে ফর ক্যাশ, নগদ টাকায় 12,000 টাকা। তাহলে এটাকে যদি আমরা ডেবিট ক্রেডিট করি, যেহেতু সেবা প্রদান করছে ক্যাশ টাকা আসছে, ক্যাশ হবে ডেবিট আর সার্ভিস রেভিনিউ হবে ক্রেডিট, সেবায় হবে ক্রেডিট। তো নগদান হিসাব ডেবিট, সেবায় হিসাব ক্রেডিট। তো নগদান ডেবিট, আমার নগদের গড় আছে আগে থেকে, যে গড়টা থাকে সেটা খুলতে হয় না, সেজন্য ক্যাশ থাকবে। আর সার্ভিস মানে আয় হলে রেভিনিউ, আমি বলছিলাম ক্যাপিটালের সাথে প্লাস হয়, তাহলে আয়ের গড়টাও খুলতে হবে না। তাহলে আমরা 10 তারিখ দিয়ে লিখব সার্ভিস, ক্যাশের সাথে যোগ করব 12,000 টাকা, যোগ হলে ওপেন থাকবে আর যদি বিয়োগ হয় ব্র্যাকেটে থাকবে। এবং সার্ভিস যেহেতু একটা আয়, সেজন্য এটা 12,000 টাকা ক্যাপিটালের সাথে যোগ হবে। আমরা লিখতে পারি সার্ভিস রেন্ডার্ড বা সার্ভিস প্রোভাইডেড। এরপরে আসো, এরপরে যদি আমরা দেখি 15 তারিখে সার্ভিস প্রোভাইড অন অ্যাকাউন্ট। দেখো দুইটাই সার্ভিস, 10 তারিখেও সার্ভিস ছিল ক্যাশে, 15 তারিখেও সার্ভিস প্রোভাইড করছে অন অ্যাকাউন্টে। অন অ্যাকাউন্ট শব্দের অর্থ কিন্তু বাকিতে বা ধারে। বাকিতে যদি কোনো সেবা প্রদান করে তাইলে হবে দেনাদার হিসাব বা অ্যাকাউন্টস রিসিভেবল হিসাব ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর নগদে যদি সেবা প্রদান করে নগদান হিসাব ডেবিট, সেবায় হিসাব ক্রেডিট। সেজন্য 10 তারিখেরটা নগদের সাথে রিলেশন, বাট 15 তারিখেরটা অন অ্যাকাউন্ট বলছে, সেজন্য অ্যাকাউন্টস রিসিভেবল একটা গড় হবে। তাহলে আমরা এটার রিলেশন হবে অ্যাকাউন্টস রিসিভেবল এবং সার্ভিস রেভিনিউ। আমরা অ্যাকাউন্টস রিসিভেবলের জন্য একটা গড় করব সম্পদের দিকে, অ্যাকাউন্টস রিসিভেবল কত টাকা 15 তারিখে, সার্ভিস এটা ছিল অন ক্যাশ, এখন একটা হবে সার্ভিস অন অ্যাকাউন্ট, সার্ভিস অন অ্যাকাউন্ট 15 তারিখ 3,500 টাকা, অ্যাকাউন্টস রিসিভেবলের সাথে হবে 3,500, আবার ক্যাপিটালের সাথে প্লাস হবে 3,500, সার্ভিস অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট। 15 তারিখ গেল, 15 তারিখের পরে আসো, 15 তারিখের পরে 20 তারিখ দেখো কি বলছে, রেন্ট পেইড ইন ক্যাশ টাকা 1,500 অ্যান্ড স্যালারি টাকা 2,500। সহজ কথা, এখানে দুইটা খরচ, এটা হলো রেন্ট ভাড়া প্রদান করছে, একটা খরচ, আবার স্যালারি এটা আরেকটা খরচ। তাহলে 20 তারিখের ভিতরে দুইটা ট্রানজ্যাকশন, আমরা দুইটাকে আলাদা আলাদা করে 20 তারিখ দুইবার দিয়ে দেখো। প্রথমে যদি রেন্টের কথা বলি তাহলে হবে রেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট। রেন্ট একটা খরচ, সেজন্য মূলধন থেকে বাদ যাবে, আর রেন্টের দ্বারা নগদ টাকা কমে যায়, সেজন্য নগদ থেকেও বাদ যাবে। তাই নতুন কোনো নাম আমাদের খুলতে হবে না, কারণ যেই পক্ষগুলো আসছে সেগুলোর যেই নামের সাথে হিসাব হবে সে নামগুলো পূর্বে আমাদের খোলা আছে। তাহলে আমরা 20 তারিখ দিয়ে লিখব রেন্ট এক্সপেন্সেস, রেন্ট এক্সপেন্সেস 1500 টাকা আমরা ক্যাপিটাল থেকে মাইনাস করব। আমরা জানি মাইনাস করলে সেটাকে ব্র্যাকেটে রাখতে হয়, আবার ক্যাশ থেকেও মাইনাস করব, সেজন্য ক্যাশের নিচেও ব্র্যাকেটে রাখবো। ঠিক আছে, তো 20 তারিখে আরও একটা ট্রানজ্যাকশন আছে 20 তারিখ, সেটা হলো কি স্যালারিস এক্সপেন্সেস। টাকার পরিমাণ কত 2,500 টাকা নগদ থেকে মাইনাস হবে, ঠিক রেন্টের মতো একই, অর্থাৎ রেন্টের কাজটা এটাকে রেন্ট হিসাবে করবো, আর এটা স্যালারিটাকে বেতন হিসাবে করব 2,500। এটা রেন্ট আর এটা স্যালারি। ঠিক আছে, 20 তারিখ গেল। 20 তারিখ যেহেতু দুইটা ট্রানজ্যাকশন ছিল সেজন্য দুইবার দেখাইলাম। এরপরে আমরা আসবো 24 তারিখ, ক্যাশ পেইড টু অ্যাকাউন্টস পেয়াবল 5,000, বাংলা অর্থ হলো পাওনাদারকে পরিশোধ করা হলো। এটাকে যদি আমরা ডেবিট ক্রেডিট করি, পাওনাদার বা অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট, নগদান হিসাব অথবা ক্যাশ হিসাব ক্রেডিট। বাংলায় পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট, আর ইংরেজিতে হবে অ্যাকাউন্টস পেয়াবল ডেবিট ক্যাশ ক্রেডিট। তার মানে এটা অ্যাকাউন্টস পেয়াবল থেকেও মাইনাস, ক্যাশ থেকেও মাইনাস। তো দুইটা ঘরে আমাদের আছে। আমরা 24 তারিখ দিয়ে অ্যাকাউন্টস পেয়াবল পেইড, অ্যাকাউন্টস পেয়াবল পেইড কত টাকা 24 তারিখ 5,000 টাকা, ক্যাশ থেকে মাইনাস হবে, মাইনাস হলে বলছিলাম ব্র্যাকেটে রাখতে হয়। আবার অ্যাকাউন্টস পেয়াবল যেখানে আছে সোজাসুজি অ্যাকাউন্টস পেয়াবলের ঘরে আসি,
আমরা অ্যাকাউন্টস পেয়েবল থেকে মাইনাস করব। ঠিক আছে, 24 তারিখের পরে দেখো 27 তারিখ ক্যাশ রিসিপ্ট ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল, দেনাদারের কাছ থেকে নগদ টাকা পাইছে। এটাকে যদি আমরা ডেবিট ক্রেডিট করি, আমার নগদান হিসাব ডেবিট অথবা ক্যাশ হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট অথবা অ্যাকাউন্টস রিসিভেবল হিসাব ক্রেডিট। তার মানে সহজ কথায় এটা বাংলা হবে নগদান হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট, তার ইংরেজি হবে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। তার মানে ক্যাশের সাথে যোগ, অ্যাকাউন্টস রিসিভেবল থেকে বিয়োগ। তো 27 তারিখ গেলাম, 27 তারিখ ক্যাশ রিসিপ্ট ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবলকে সংক্ষেপে আর বলতে পারি। ক্যাশের সাথে যোগ হবে 1500 টাকা, সেজন্য ক্যাশের নিচে ওপেন বসবে, আমরা জানি যোগ হলে ওপেন বসবে। আবার দেনাদার থেকে বিয়োগ হবে, সেজন্য দেনাদারের নিচে ব্র্যাকেটে হবে 1500 টাকা। 27 তারিখ গেল, এবার আমরা 30 তারিখে যদি যাই, ক্যাশ উইথড্র বাই দ্য অনার টাকা 5000, অর্থাৎ নগদ উত্তোলনের পরিমাণ কত টাকা? 5000 টাকা। এটাকে যদি বাংলায় ডেবিট ক্রেডিট করি তাহলে উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ইংরেজিতে হবে উইথড্র ডেবিট, ক্যাশ ক্রেডিট। উইথড্র উত্তোলন করলে মূলধন কমে যায়, সেজন্য 30 তারিখটা মূলধন থেকে একবার মাইনাস হবে, আর উত্তোলন করলে ব্যবসায় নগদ টাকা কমে যায়, সেজন্য নগদ থেকে মাইনাস হবে। তার মানে এটা ক্যাশ থেকেও মাইনাস, এটা মূলধন থেকেও, ক্যাপিটাল থেকেও মাইনাস। তাহলে আমরা 30 তারিখ দিয়ে লিখব উইথড্র, উইথড্র কত টাকা? 5000 টাকা। ক্যাশ থেকে মাইনাস হবে, আমরা জানি মাইনাস হলে ব্র্যাকেটে রাখতে হয়, আবার ক্যাপিটাল থেকে মাইনাস হবে। ঠিক আছে, এখানে উইথড্র লিখে দিতে পারি। এখন আমাদের সব ট্রানজ্যাকশন শেষ, আমাদের কাজ হবে এখন প্লাস মাইনাস করে অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস অনার সিকিউরিটি মিলানো, অর্থাৎ প্রত্যেকটা টাকার কলামকে আমরা যোগ বিয়োগ করব। যোগ বিয়োগ করার সময় যেগুলো ব্র্যাকেটে আছে সেগুলোকে মাইনাস করব, আর যেগুলো ব্র্যাকেট ছাড়া আছে সেগুলোকে প্লাস করব। তাহলে ফার্স্ট থেকে একদম প্রথমে ক্যাশ দেখো, ক্যাশ 1,50,000, সেখান থেকে মাইনাস হবে 70,000, তারপরে প্লাস আছে মানে ওপেন যেটা সেটা প্লাস হবে 12,000, তারপরে আবার মাইনাস ব্র্যাকেটে আছে মাইনাস হবে 1500, তারপরে আবার ব্র্যাকেট আছে 2500 মাইনাস হবে, তারপরে 5000 ব্র্যাকেটে আছে 5000 মাইনাস হবে, তারপরে 1500 প্লাস আছে অর্থাৎ ওপেন, সেজন্য প্লাস হবে, এবং লাস্টে 5000 মাইনাস আছে সেজন্য মাইনাস হবে। তাহলে আমার টোটাল ক্যাশের যোগফল দাঁড়ায় ৭৯,৫০০ টাকা। ক্যাশের যোগফল কত? ৭৯,৫০০। ঠিক আছে, ৭৯,৫০০ টাকা আমরা ক্যাশ থেকে যোগ বিয়োগ করে ফাইনালি কত টাকা পেলাম? ৭৯,৫০০। এবার ইকুইপমেন্টের গড় যদি আমরা দেখি, ইকুইপমেন্টে শুধু একটাই টাকা পড়ছে, তাহলে ইকুইপমেন্টের সোজাসুজি ওই টাকাটাই নামে যাবে ৭০,০০০। তারপরে সাপ্লাইস যেটা আছে 15,000 সাপ্লাইস নামবে। অ্যাকাউন্টস রিসিভেবলে দেখো একটা প্লাস ফিগার আছে ৩৫০০, একটা ব্র্যাকেট আছে, সেজন্য ৩৫০০ থেকে আমরা ব্র্যাকেটে যেটা আছে সেটাকে মাইনাস করে দিলে আর থাকে ২,০০০ টাকা। এখন অ্যাকাউন্টস পেয়েবল লাইবিলিটিসের দিকে আমরা যদি খেয়াল করি, এই লাইবিলিটিসের দিকে এখানে কোনো টাকা নাই, এটাকে আমরা নোটস পেয়েবল দিতে পারি অথবা যে কোনো একটা টাকা দিতে পারি। এটা সম্পূর্ণ খালি, না দিলেও চলবে, এটা 00, কোনো টাকা নাই। অ্যাকাউন্টস পেয়েবলের করে দেখো 15,000 একটা প্লাস ফিগার আছে, 15,000 থেকে আমরা পরিশোধ করছিলাম কত? 5,000 টাকা। তাইলে আর অ্যাকাউন্টস পেয়েবলের ব্যালেন্স থাকে কত? 10,000 টাকা। ঠিক আছে, তারপরে ক্যাপিটালের ঘর একদম লাস্টে 1,50,000 প্রথমে আছে 1,50,000, তারপরে প্লাস ফিগার 12,000 প্লাস, তারপরেটাও প্লাস 3,500, তারপরে 1500 টাকাটা মাইনাস, তারপরে 2,500 টাকাটা মাইনাস, তারপরে একদম 5,000 টাকা যেটা সেটাও মাইনাস। তাহলে আমার মাইনাস করলে ক্যাপিটালের উদ্বৃত্ত দাঁড়ায় 1,56,500, 1,56,500। ঠিক আছে, তো আমাদের এখন টোটাল যে কাজটা করতে হবে, আমাদের টোটাল সামারি ট্রানজ্যাকশনটা আমরা এখানে করে ফেলছি, অর্থাৎ আমাদের শো দ্য এফেক্ট অফ ট্রানজ্যাকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন ইউজিং টেবুলার ফর্ম। টেবুলার ফর্মে আমরা হিসাব সমীকরণটাকে কীভাবে দেখাবো সেটা দেখাই ফেললাম। এখন আমরা অর্থাৎ আমাদের এটা গেল রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট 1 শেষ করলাম। রিকোয়ারমেন্ট 2তে কী বলছে দেখো, রিকোয়ারমেন্ট 2তে বলছে প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, অর্থাৎ হিসাব সমীকরণকে প্রমাণ করতে বলছে। তো আমরা জানি হিসাব সমীকরণকে প্রমাণ করতে বললেই হিসাব সমীকরণের যে মূল জিনিস সেটা হলো অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস অনার সিকিউরিটি দেখানো, অর্থাৎ
আমার এই যে অ্যাসেটসের 4টা সম্পদ বসলো, ক্যাশ, ইকুইপমেন্ট, সাপ্লাইজ, অ্যাকাউন্টস রিসিভেবল, এই 4টা সম্পদকে যোগ করলে যত টাকা আসবে, আমাদের অ্যাকাউন্টস পেয়েবল এবং ক্যাপিটালের টাকাটা যোগ করলে তত টাকা হতে হবে, সেটাই রিকোয়ারমেন্ট 2তে দেখাবো। তো আমরা যেহেতু একটু রিকোয়ারমেন্ট করে দিছে, সেজন্য আমরা লিখব উই নো অ্যাকাউন্টিং ইকুয়েশন সমান, এটা একটু মুছে দিচ্ছি আমি রিকোয়ারমেন্ট 2 দেখানোর জন্য। উই নো অ্যাকাউন্টিং ইকুয়েশন সমান এ সমান এল প্লাস ই। তো 2 নং রিকোয়ারমেন্টটা করার সাথে সাথে আমি তোমাদেরকে একটু কথা বলে রাখি যে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিবা, আর ভিডিওগুলো যদি তোমার উপকারে আসে মনে হয় তোমার বন্ধুবান্ধবদেরকে লিঙ্কটা শেয়ার করে দিবা, এবং তোমরা ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট দিয়ে উৎসাহিত করবা। তো রিকোয়ারমেন্ট 2তে আমি দেখাচ্ছি তোমাদের। রিকোয়ারমেন্ট 2তে বলছে কি, প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমরা লিখতে পারি উই নো অ্যাকাউন্টিং ইকুয়েশন সমান ইকুয়েশন, উই নো অ্যাকাউন্টিং ইকুয়েশন এ সমান এল প্লাস ই, অর্থাৎ অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ইকুইটি। এখন তুমি দেখো এখানে এর পরিমাণ আছে কি কি দেখো। প্রথমে এ মানে অ্যাসেটস সমান ক্যাশ প্লাস ইকুইপমেন্ট প্লাস সাপ্লাইস প্লাস অ্যাকাউন্টস রিসিভেবল। এখন আমরা যদি মান বসাই, সেই প্রত্যেকটা টাকা আমাদের লাস্টে যে বের হয়েছিল সেগুলো যদি মান বসাই, ক্যাশের টাকা আসছিল কত, এই যে আমাদের ক্যাশের টাকা 79,500, ক্যাশের সোজাসুজি 79,500, প্লাস ইকুইপমেন্টের টাকা আসছিল 70,000, মানগুলো আমি নিচের থেকে বসাচ্ছি, এবং সাপ্লাইসের টাকা আসছিল কত, সাপ্লাইসের টাকা ছিল 15,000। আমাদের সাপ্লাইসের টাকা এই যে 8 তারিখ থেকে আসছিল 15,000, এবং অ্যাকাউন্টস রিসিভেবলের লাস্টে যে ব্যালেন্স বের হয়েছিল সেটা ছিল 2,000। এখন যদি আমরা টোটাল অ্যাসেটসগুলোকে প্লাস করি তাহলে কত হয়, 79,500 প্লাস 70,000 প্লাস 15,000 প্লাস 2,000, তাহলে আমার টোটাল অ্যাসেটসের পরিমাণ হয় 1,66,500, 1,66,500, এটা টোটাল অ্যাসেটস। দেখি টোটাল অ্যাসেটস। এখন আমরা লাইবিলিটিসটাকে একটু দেখব। লাইবিলিটিস অ্যান্ড ওনার্স ইকুইটি, লাইবিলিটিস again liabilities প্লাস ওনার্স ইকুইটি সমান, তাহলে আমার লাইবিলিটিসের মধ্যে দেখো একটা লাইবিলিটিস যেটা অ্যাকাউন্টস পেয়েবল প্লাস ক্যাপিটাল, অর্থাৎ লাইবিলিটিস অ্যান্ড ওনার সিকিউরিটির মধ্যে আসছিল একটা অ্যাকাউন্টস পেয়েবল একটা ক্যাপিটাল। তো অ্যাকাউন্টস পেয়েবলের যোগফল ছিল কত, 10,000, প্লাস ক্যাপিটালের যোগফল ছিল 1,56,500। এখন এই দুটোটাকে যদি আমরা প্লাস করি, 10,000 প্লাস 1,56,500, তাহলে হয় 1,66,500। দেয়ারফর আমরা লিখতে পারি, আমরা নিচের অংশগুলো মুছে দিয়ে লিখতে পারি, সুতরাং অ্যাসেট সমান লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি, অর্থাৎ আমাদের অ্যাসেটসের যোগফল আসছে 1,66,500 এবং লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটির যোগফল হচ্ছে 1,66,500। দেয়ারফর এ সমান এল প্লাস ই, প্রুভড। এই হলো আমাদের প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন যেটা বলছে তার রিকোয়ারমেন্ট 2, সেটা যে হিসাব সমীকরণকে প্রমাণ করতে বলে আমাদের মোট সম্পদ সমান মোট দায় এবং মালিকানা সত্ত্ব সমান হবে। তো এই হলো আমাদের অ্যাকাউন্টিং ইকুয়েশনের যে বড় অঙ্কগুলো আছে, টেবুলার ফর্মে দেখাইতে বললে কীভাবে দেখাবো এবং হিসাব সমীকরণকে প্রমাণ করতে বললে কীভাবে করবো, এই ধরনের আরও কিছু ক্লাস দিয়ে এটা তোমাদেরকে আমি ক্লিয়ার করে দিব।
তবে তোমাদের যেটা করতে হবে ভিডিওগুলো একটু শেয়ার করবা সবাইকে, সবাই যেন উপকৃত হয়। এখন লকডাউনের মধ্যে বিভিন্ন কোচিং কলেজ ইউনিভার্সিটি সব বন্ধ, সেজন্য তোমাদের উচিত প্রত্যেকের জায়গায় যেন ভিডিওটা পৌঁছে যায়। তোমাদের বন্ধু ফ্রেন্ড যারা আছে তোমাদের ফেসবুকে শেয়ার করবা, তোমাদের মেসেঞ্জার গ্রুপ, ফ্রেন্ডস গ্রুপ, বিভিন্ন স্টুডেন্টদের স্টাডি গ্রুপ আছে, এগুলোতে শেয়ার করে দেবা। ভালো থাকবে সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।